ম্যাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি ম্যাম ভালো। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের লেকচার 17 তৃতীয় অধ্যায় ভারত উপমহাদেশে মুঘল শাসন 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ। শাহজাহানের শাসনকাল 1627 থেকে 1658 খ্রিস্টাব্দ। শাহজাহানের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা, শাহজাহানের সিংহাসন আরোহণ সম্পর্কে ব্যাখ্যা, সাম্রাজ্য সম্প্রসারণ নীতি সম্পর্কে ব্যাখ্যা, স্থাপত্য ও চিত্রশিল্পের বিকাশে সম্রাট শাহজাহানের অবদান মূল্যায়ন, শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের কারণ ও ঘটনাবলী বিশ্লেষণ করো, সম্রাট আওরঙ্গজেবের সাফল্যের কারণ মূল্যায়ন, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। শাহজাহানের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা। সম্রাট শাহজাহানের রাজত্বকালকে ভারত উপমহাদেশে মুঘল রাজত্বের স্বর্ণযুগ বলা হয়। সম্রাট শাহজাহান 1592 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের রাজপুত স্ত্রী জগৎ গোসাইয়ের গর্ভে জন্মগ্রহণ করেন। শাহজাহানের প্রকৃত নাম খুররাম। খুররাম শব্দের অর্থ হচ্ছে সদা প্রসন্ন। সম্রাট জাহাঙ্গীরের 4 পুত্রের মধ্যে তিনি তৃতীয় ছিলেন। তার মাতা জগৎ গোসাইয়ের মারোয়ারের রাজপুত রাজা উদয় সিংহের কন্যা ছিলেন। তিনি পিতামহ সম্রাট আকবর ও পিতা সম্রাট জাহাঙ্গীরের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। ছোটবেলা থেকেই শাহজাদা খুররাম ছিলেন চটপটে, বুদ্ধিমান ও উচ্চাভিলাষী। বাল্যকালে তার পিতামহ সম্রাট আকবরের স্বয়ং তার যুদ্ধবিদ্যার সুব্যবস্থা করেছিলেন। শৈশবে শাহজাদা খুররম শেখ সুফি, শেখ আবুল খায়ের, মোল্লা কাসিম বেগ তাবরিজি এবং হাকিম আলী জিলানি প্রমুখ সুযোগ্য শিক্ষকদের তত্ত্বাবধানে ফার্সি ভাষার সাহিত্যে যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেন। এছাড়া তিনি ইতিহাস, রাষ্ট্রনীতি, ভূগোল, ধর্মতত্ত্ব এবং চিকিৎসাবিদ্যায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন। শাহজাদা খুররাম বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্য পিতা সম্রাট জাহাঙ্গীরের অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ছিলেন। এজন্য সম্রাট শাহজাহানকে দায়িত্বপূর্ণ রাজকীয় পদ এবং 30,000 জাত ও 20,000 শহরের মনসবদার নিযুক্ত করেন। এই 20,000 জাত এবং 30,000 জাত এবং 20,000 শহরের মনসবদার, এটি নিচে তোমরা দাগ দিও। আর সম্রাট শাহজাহান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1592 খ্রিস্টাব্দে, এটা নিচে দাগ দিও। তার মার নাম কি? জগৎ গোসাই, এটা নিচে দাগ দিও। আর শাহজাহানের প্রকৃত নাম খুররাম, দাগ দিও। আর খুররাম শব্দের অর্থ কি? সদাপ্রসন্ন, এটা নিচে আন্ডারলাইন করো। আর সম্রাট জাহাঙ্গীরের 4 পুত্রের মধ্যে তিনি কত ছিলেন? তৃতীয়, এটা নিচে আন্ডারলাইন করো। দক্ষ যোদ্ধা ছিলেন বলেই পিতা জাহাঙ্গীর
সম্রাট জাহাঙ্গীরকে মেবার ও দাক্ষিণাত্যের আহমদনগর রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রেরণ করেন। 1617 খ্রিস্টাব্দে আহমদনগরের শাসনকর্তা শক্তিশালী মালিক অম্বরকে শাহজাদা খুররম পরাজিত করতে সক্ষম হলে সম্রাট জাহাঙ্গীর খুশি হয়ে পুত্র খুররমকে শাহজাহান উপাধিতে ভূষিত করেন। এখানে কত খ্রিস্টাব্দে শাহজাহানকে উপাধিতে ভূষিত করলো সেটা হচ্ছে 1617 খ্রিস্টাব্দ নিচে আন্ডারলাইন করবে। আর কে সম্রাট জাহাঙ্গীর তার উপাধি দিল কি, এটা নিচে সম্রাট জাহাঙ্গীর নিচে আন্ডারলাইন করবে এবং শাহজাদা খুররমকে যে শাহজাহান উপাধি দিল এটা নিচে আন্ডারলাইন করবে। শাহজাহান শব্দের অর্থ পৃথিবীর বাদশা বা জগতের অধীশ্বর, এই লাইনটাও আন্ডারলাইন করবে। কৃতিত্বের পুরস্কার স্বরূপ সম্রাট শাহজাহান গুজরাটে শাসনকর্তার পদও লাভ করেন। 1612 খ্রিস্টাব্দে শাহজাদা খুররমের সাথে সম্রাজ্ঞী নূরজাহানের ভাই আসফ খানের কন্যা আরজুমান বানু বেগমের বিয়ে হয়। 1612 খ্রিস্টাব্দের নিচে আন্ডারলাইন করবে। আর আসফ খান হচ্ছে নূরজাহানের ভাই, এটা নিচে আন্ডারলাইন করবে। তার কন্যার নাম কি ছিল? লায়লা আরজুমান বানু বেগম, এটা নিচে আন্ডারলাইন করবে। শাহজাদা খুররম 1622 খ্রিস্টাব্দে পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেও 1625 খ্রিস্টাব্দে পিতা সম্রাট জাহাঙ্গীর ও পুত্রের মধ্যে সদ্ভাব প্রতিষ্ঠিত হয়। মৃত্যুর আগে সম্রাট জাহাঙ্গীর শাহজাদা খুররমকে অর্থাৎ সম্রাট শাহজাহানকে মুঘল সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে যান। শাহজাহানের সিংহাসন আরোহণ সম্পর্কে ব্যাখ্যা। 1627 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর সময় সম্রাট শাহজাহান ছিলেন দূর দাক্ষিণাত্যে। এ সুযোগে সম্রাজ্ঞী নূরজাহানের প্ররোচনায় তার জামাতা এবং সম্রাট জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র শাহরিয়ার লাবনী বেগমের স্বামী লাহোরে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। প্রচুর উৎকোচের বিনিময়ে সেনাবাহিনী ও অভিজাতবর্গের সমর্থন ও সহযোগিতা আদায় করেন সম্রাট জাহাঙ্গীরের 4 পুত্রের মধ্যে খসরু ও পারভেজ পিতা সম্রাট জাহাঙ্গীরের জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেছিলেন। তখন কনিষ্ঠ পুত্র শাহরিয়ার ছিলেন রাজধানীতে। অপরদিকে আসফ খান তার জামাতা সম্রাট জাহাঙ্গীরকে অবিলম্বে সিংহাসনে আরোহণ করার জন্য রাজধানী অভিমুখে পৌঁছতে এক হিন্দু প্রজাকে সংবাদ পাঠান। রাজধানীর প্রজাবর্গকে খুশি রাখতে এবং শাহজাহানের আসার আগ পর্যন্ত যাতে সিংহাসন শূন্য না থাকে সেজন্য মৃত শাহজাদা খসরুর পুত্র দাওয়ার বক্সে সাময়িকভাবে মুঘল সিংহাসনে বসান। অতঃপর আসফ খান বিরাট এক সেনাবাহিনী সহ লাহোরে উপস্থিত হয়ে শাহরিয়ারকে পরাজিত ও বন্দী করেন। এমনকি বন্দী অবস্থায় শাহজাদা শাহরিয়ারকে অন্ধ করে দেওয়া হয়। পথিমধ্যে সম্ভ্রান্ত স্থানীয় শাসকদের সমর্থন লাভ করে শাহজাদা খুররম বিজয়ী বেশে রাজধানীতে প্রবেশ করে আবুল মুজাফফর শিহাবুদ্দিন মুহাম্মদ সাহিব-ই-কিরান শানি শাহজাহান বাদশাহ গাজী উপাধি ধারণ করে দিল্লির মুঘল সিংহাসনে আরোহণ করেন। এই তার উপাধি বিরাট বড়, তোমরা এটা আন্ডারলাইন করে নিবে। 1628 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি রাজস্বিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সম্রাট হিসেবে শাহজাহানের অভিষেক সম্পন্ন হয়। সম্রাটের নামে খুতবা পাঠের ব্যবস্থা করা হয়। সম্রাজ্ঞী নূরজাহানের বিরোধিতা সত্ত্বেও সম্রাট শাহজাহান তার প্রতি সদয় ব্যবহার করেন এবং নূরজাহানকে 2 লক্ষ টাকা ভাতা মঞ্জুর করেন। অতঃপর সম্রাজ্ঞী নূরজাহান রাজনীতি থেকে অবসর নিয়ে লাহোরে চলে যান। সম্রাট শাহজাহান শ্বশুর আসফ খানকে মনসব বৃদ্ধি করে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন। এই যে কত খ্রিস্টাব্দে সিংহাসন বসলো? 1628 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি নিচে আন্ডারলাইন করবে। সাম্রাজ্য সম্প্রসারণ নীতি সম্পর্কে ব্যাখ্যা। 1. উত্তর-পশ্চিম সীমান্ত নীতি। 2. মধ্য এশিয়া নীতি। আহমদনগর অধিকার, বিজাপুর ও গোলকোন্ডা অধিকার। 5. দাক্ষিণাত্যের সুবেদার হিসেবে আওরঙ্গজেব। প্রাথমিক বাধা বিপত্তি মোকাবেলা করে সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠার পর সম্রাট শাহজাহান
সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হন। এক্ষেত্রে তিনি ধর্মীয় ও রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করেন। তার রাজ্য বিস্তার নীতি ও গুরুত্বপূর্ণ রাজ্যগুলো ছিল নিম্নরূপ: উত্তর পশ্চিম সীমান্ত নীতি। ভারতের মুসলিম শাসনের শুরু থেকেই শাসক গোষ্ঠীর কাছে উত্তর পশ্চিম সীমান্তের নিরাপত্তার প্রশ্নটি বেশ গুরুত্ব লাভ করেছিল। এর কারণ, এই সীমান্ত পথেই বারবার ভারত বিদেশি শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে। সম্রাট আকবর এ সত্য উপলব্ধি করেন এবং স্বয়ং কান্দাহার জয় করে উত্তর পশ্চিম সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করেন। এই লক্ষ্যে সম্রাট আকবর কান্দাহার নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু সম্রাট জাহাঙ্গীরের রাজত্বের শেষ পারস্যরাজ শাহ আব্বাস কান্দাহার অধিকার করে নেয়। সম্রাট শাহজাহান ক্ষমতা লাভের পর কান্দাহার পুনরুদ্ধারে সচেষ্ট হন। তার নির্দেশে কাবুলের মুঘল সুবাদার কান্দাহারের পার্সি শাসনকর্তা আলী মর্দানকে অর্থ ও সম্মানের প্রলোভন দেখিয়ে ১৬৩৮ খ্রিস্টাব্দে কান্দাহার মুঘলদের হাতে আনেন। ১৬৪৮ সালে পারস্য সম্রাট দ্বিতীয় শাহ আব্বাস কান্দাহার আক্রমণ করেন। প্রচণ্ড শীতে তুষারপাতের কারণে প্রয়োজনীয় সামরিক সহায়তা না পাওয়ায় মুঘল শাসনকর্তা দৌলত খান ১৬৪৯ খ্রিস্টাব্দে কান্দাহার পারস্যের হাতে ছেড়ে দিতে বাধ্য হন। দৌলত খানের আত্মসমর্পণের সংবাদে সম্রাট শাহজাহান ভীষণ ক্রুদ্ধ হন। সম্রাটের নির্দেশে ১৬৪৯ খ্রিস্টাব্দে শাহজাদা আওরঙ্গজেব ও প্রধানমন্ত্রী সাদউল্লাহ খানের নেতৃত্বে মুঘল বাহিনী কান্দাহার অবরোধ করেন। তবে পার্সিকদের উন্নত যুদ্ধকৌশল ও গোলন্দাজ বাহিনীর বিপুল বিক্রমের কাছে মুঘল শক্তি নতি স্বীকারে বাধ্য হয়। পরবর্তীতে ১৬৫২ খ্রিস্টাব্দে শাহজাদা আওরঙ্গজেবের নেতৃত্বে পুনরায় কান্দাহারে অভিযান প্রেরিত হলেও কোনো কার্যকর ফল আসেনি। বারবার ব্যর্থতা সত্ত্বেও সম্রাট শাহজাহান কান্দাহার পুনরুদ্ধারে নিরুৎসাহিত হননি। সম্রাট ১৬৫৩ খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠপুত্র দারা শিকোকে কান্দাহার অভিযানে প্রেরণ করেন। প্রাথমিক পর্যায়ে মুঘল বাহিনী কিছুটা সাফল্য পেলেও প্রচণ্ড শীত এবং তুষারপাতের কারণে মুঘল বাহিনীর বিপর্যয় ঘটে। শেষ পর্যন্ত এই অভিযান প্রত্যাহার করতে সম্রাট শাহজাহান বাধ্য হন। মধ্য এশিয়া নীতি। ভারতবর্ষের মাটির সাথে গভীর সংযোগ সত্ত্বেও তৈমুরের উত্তরসূরি হিসাবে মুঘলরা তাদের পিতৃভূমি মধ্য এশিয়ায় আধিপত্য স্থাপনের স্বপ্ন মন থেকে মুছতে পারেননি। এই স্বপ্ন পূরণের জন্য বুখারা রাজা ইমাম কুলি ও তার পুত্র আব্দুল আজিজের মধ্যকার গৃহবিবাদের সুযোগে সম্রাট শাহজাহান ১৬৪৬ খ্রিস্টাব্দে পুত্র মুরাদ ও আলী মর্দানের নেতৃত্বে অভিযান প্রেরণ করেন। মুঘল বাহিনী বল্ক ও বাদাখশান জয় করেন। অবশ্য পর্বত সংকুল এই অঞ্চলে মুঘলদের শাসন কর্তৃত্ব সংহত করা সম্ভব হয়নি। তদুপরি উজবেকদের প্রতি আক্রমণে মুঘলদের অবস্থা নাজুক হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে শাহজাদা মুরাদ আগ্রায় প্রত্যাবর্তন করলে সম্রাট অধিকৃত অঞ্চলে মুঘল কর্তৃত্ব বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী সাদউল্লাহ খানকে বল্কে পাঠান। ১৬৪৭ সালে শাহজাদা আওরঙ্গজেব ও সুজার নেতৃত্বে মধ্য এশিয়ায় অভিযান পাঠানো হয়। এই অঞ্চলে মুঘল অধিকার বজায় রাখার জন্য আওরঙ্গজেবের একাগ্র প্রচেষ্টাও ব্যর্থ হয়। ১৬৪৭ খ্রিস্টাব্দে মুঘল বাহিনী কাবুলে প্রত্যাবর্তন করলে সম্রাট শাহজাহানের পিতৃভূমি মধ্য এশিয়া বিজয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়। সম্রাট শাহজাহানের মধ্য এশিয়া নীতি চরমভাবে ব্যর্থ হয়েছিল। এই ব্যর্থতায় মুঘলদের সম্মানহানি ও প্রভূত অর্থ ব্যয় হয়। অধ্যাপক ডক্টর যদুনাথ সরকার মনে করেন, সম্রাট শাহজাহানের অপরিণামদর্শিতার কারণেই তার মধ্য এশিয়ার নীতি ব্যর্থ হয়েছিল। এই অভিযানে মুঘল রাজকোষে ৪ কোটি ব্যয় হয় এবং ৫,০০০ সৈন্যের জীবনহানি ঘটেছিল। তোমরা এখানে মুঘল রাজকোষে ৪ কোটি টাকা ব্যয় হয় এটা নিচে আন্ডারলাইন করবে এবং ৫,০০০ সৈন্যের জীবনহানি ঘটেছিল এটা নিচেও আন্ডারলাইন করবে। দাক্ষিণাত্য নীতি। সম্রাট আকবর দাক্ষিণাত্যে সাম্রাজ্য সম্প্রসারণ শুরু করে মাত্র খানদেশ ও বেরার কিছু অংশ দখল করতে সমর্থ হয়েছিলেন। আহমদনগর বিজিত হলেও আহমদনগরের প্রধানমন্ত্রী মালিক অম্বরের প্রতিরোধ ও বিরোধিতার কারণে সেখানে সম্রাট জাহাঙ্গীরের আন্তরিক প্রচেষ্টা সফল হয়নি। উপরন্তু এ সময় বিজাপুর ও গোলকোন্ডা মুঘল সার্বভৌমত্ব অস্বীকার করে। আহমদনগরের বিশৃঙ্খল অবস্থার সুযোগে বিজাপুর ও গোলকোন্ডা আহমদের দিকে সাম্রাজ্য সীমাবর্ধিত করে। এই অবস্থায় সম্রাট শাহজাহান মুঘল সিংহাসনে আরোহণ করেন।
ঈশ্বরী প্রসাদ বলেন, শাহজাহান সিংহাসনে আরোহণের সাথে সাথেই দাক্ষিণাত্য নীতিতে একটি নবযুগের সূচনা হয়। তোমরা শাহজাহানের উপর ইনভার্টেড কমা দিয়ে একটি নবযুগের সূচনা হয় দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। সম্রাট শাহজাহান তার পিতামহ ও পিতার নীতি অনুসরণ করে দাক্ষিণাত্য মুঘল সাম্রাজ্য সম্প্রসারণে কৃত সংকল্প হন। এমতাবস্থায় মুঘল সাম্রাজ্য বিস্তার ও সংহতি রক্ষার উদ্দেশ্যে সম্রাট শাহজাহান দাক্ষিণাত্য নীতি গ্রহণ করেন। তার দাক্ষিণাত্য নীতির প্রধান লক্ষ্য ছিল দাক্ষিণাত্যের 3টি গুরুত্বপূর্ণ রাজ্য আহমদনগর, বিজাপুর ও গোলকোন্ডা অধিকার। শুধু রাজনৈতিক নয়, ধর্মীয় উদ্দেশ্যেও সম্রাট শাহজাহান দাক্ষিণাত্য নীতি গ্রহণ করেন। দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে শিয়া সম্প্রদায়েরও ধ্বংসসাধনও সম্রাট শাহজাহানের উদ্দেশ্য ছিল। এখানে তোমরা এটা আন্ডারলাইন করবে, দাক্ষিণাত্যের 3টি গুরুত্বপূর্ণ রাজ্য আহমেদনগর, বিজাপুর ও গোলকোন্ডা। আহমদনগর অধিকার পূর্বে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী মালিক অম্বরের প্রতিরোধের কারণে সম্রাট জাহাঙ্গীর আহমদনগর অধিকারে ব্যর্থ হয়েছিলেন। এবার আহমদনগর অধিকারে ভার পড়ল সম্রাট জাহাঙ্গীরের উপর, আর তার সুযোগও পেয়ে গেলেন। মালিক অম্বরের মৃত্যুর পর তার পুত্র ফতেহ খান পিতা স্থলাভিষিক্ত হন। অযোগ্য ও অকর্মণ্য ফতেহ খানের দায়িত্ব লাভের মধ্য দিয়ে আহমদনগরে ভাগ্য বিপর্যয় শুরু হয়। কুচক্রী ফতেহ খান আহমদনগরের সুলতান মুর্তজা নিজামকে হত্যা করে তার নাবালক পুত্র হুসেনকে ক্ষমতায় বসান এবং নিজে তার অভিভাবক হিসাবে সব ক্ষমতা কুক্ষিগত করেন। তিনি মুঘলদের সাথেও হাত মেলান। 10 লক্ষ টাকা উপঢৌকনের বিনিময়ে ফতেহ খান মুঘলদের হাতে দৌলতাবাদের দুর্গ তুলে দেন। ফতেহ খানের বিশ্বাসঘাতকতার ফলে আহমদনগর মুঘলদের অধীনে আসে। এখানে তোমরা কত লাখ টাকার উৎকোচের বিনিময়ে ফতেহ খান মুঘলদের হাতে তুলে দেন দৌলতাবাদ, এই লাইনটা আন্ডারলাইন করবে। বিজাপুর ও গোলকোন্ডা অধিকার। বিজাপুর ও গোলকোন্ডা ছিল দাক্ষিণাত্যে 2টি ঐশ্বর্যশালী স্বাধীন শিয়া রাষ্ট্র, এই লাইনটা নিচে আন্ডারলাইন করবে। আহমদনগর বিজিত হওয়ার পর সম্রাট শাহজাহান এ রাজ্যে 2টির প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন। 1629 খ্রিস্টাব্দে উড়িষ্যার মুঘল সুবাদার বাকির খান গোলকোন্ডার মনসুরগড় দুর্গ দখল করেন। 1630 খ্রিস্টাব্দে তেলেঙ্গানার 1/3 মুঘল অধিকারে আসে। গোলকোন্ডার সুলতান আবদুল্লাহ কুতুব শাহ মুঘল সম্রাটের সার্বভৌমত্ব মেনে নিতে চুক্তিবদ্ধ হন, কিন্তু পরবর্তী সময়ে তিনি চুক্তি ভঙ্গ করে সম্রাট শাহজাহানের বিরাগভাজন হন। 1636 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান বিশাল মুঘল বাহিনী নিয়ে গোলকোন্ডা ও বিজাপুরের বিরুদ্ধে যুদ্ধঅভিযান পরিচালনা করেন। মুঘলদের সাথে যুদ্ধে সাফল্য অর্জন সম্ভব নয় ভেবে গোলকোন্ডার সুলতান কুতুব শাহ মুঘল সম্রাটকে নিয়মিত বার্ষিক কর প্রদান, সম্রাটের নামে খুতবা পাঠ এবং মুদ্রাঙ্কন সম্মত হয়ে চুক্তি করেন। ফলে গোলকোন্ডা সহজেই মুঘল আধিপত্য মেনে নিয়ে বিজাপুরের সুলতান আদিল শাহ মুঘল আধিপত্য মেনে নিতে অস্বীকার করলে ফলে মুঘলদের সাথে তাদের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। মুঘল বাহিনী 3 দিক থেকে বিজাপুর আক্রমণ করে ত্রিমুখী আক্রমণে বিপর্যস্ত হয়ে সুলতান আদিল শাহের শেষ পর্যন্ত সম্রাট শাহজাহানের বশ্যতা স্বীকারে বাধ্য হয়। 1636 খ্রিস্টাব্দের মে মাসে মুঘলদের সাথে তার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সুলতান আদিল শাহ মুঘল সম্রাটকে নিয়মিত বার্ষিক কর প্রদান, মারাঠা নেতা শাহজির সাথে সম্পর্ক ছেদ এবং প্রয়োজনে মুঘলদের হয়ে যুদ্ধ করতে সম্মত হন। স্থাপত্য ও চিত্রশিল্পের বিকাশে সম্রাট শাহজাহানের অবদান মূল্যায়ন। সম্রাট শাহজাহান আগ্রার যমুনা নদীর তীরে প্রিয়তমা স্ত্রী প্রেমের অমর স্মৃতি হিসাবে মমতাজের সমাধির উপর বিশ্ববিখ্যাত মরমর 1632 থেকে 1653 খ্রিস্টাব্দে সৌধ তাজমহল নির্মাণ করেছিলেন। এটি পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম হিসাবে আজও দর্শকদের বিস্মিত করেছে। জৈনিক ফরাসি উস্তাদ
ইসাকা প্রকৃত নাম আস্ট্রান্ডা বোর্ডেক্স ছিলেন বিশ্ববিখ্যাত তাজমহলের স্থপতি। ঐতিহাসিক হামিদ লাহোরীর মতে সম্রাট শাহজাহান 50 লক্ষ মুদ্রা ব্যয়ে দীর্ঘ 12 বছরে এবং ঐতিহাসিক ট্যাবার্নিয়ারের মতে 20,000 শিল্পী ও কারিগরের 22 বছরের পরিশ্রমে 3 কোটি মুদ্রা ব্যয়ে সর্বশ্রেষ্ঠ স্থাপত্যকৃতি তাজমহল নির্মাণ করেছিলেন। এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি ছিল। এখনো বর্তমানেও এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি বিদ্যমান পরিলক্ষিত হয়। ঐতিহাসিক হ্যাবল বলেন, দেশি এবং বিদেশি শিল্পীগণ এই সমাধিসৌধটি নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। তিনি তাজমহলকে ভেনাস দ্য মিলো বলে আখ্যায়িত করেন। ডক্টর ঐতিহাসিক স্মিথের মতে ইউরোপীয় এশীয় শিল্প রীতিতে পার্সি ব্রাউনের মতে ইন্দো পার্সীয় রীতির সংমিশ্রণে এটি তাজমহল তৈরি হয়। অপরাজেয় ও অনিন্দ্য সৌন্দর্যের আকার তাজমহল মধ্যযুগীয় পৃথিবীর সপ্তম আশ্চর্য বস্তুসমূহের অন্যতম বলে পরিগণিত। এই তাজমহল সম্পর্কে বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, হীরা মুক্তা মাণিক্যের ঘটা, যেন শূন্যে দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা, যার যদি লুপ্ত হয়ে থাকে শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। এই কবিতাটা তোমরা ভালো করে শিখবে, এটা দিয়ে উদ্দীপক হয়। আর তোমরা এইখানে আন্ডারলাইন করবে যে তাজমহল নির্মাণ করেছিল কে, কি পাথর দিয়ে, মরমর পাথর দিয়ে, কত খ্রিস্ট থেকে 1632 থেকে 1653 এর নিচে আন্ডারলাইন করবে। আর এটার স্থপতি কে ছিল, উস্তাদ ইশাকা, এটা নিচে আন্ডারলাইন করবে। আর এটা হলো কত লক্ষ টাকা ব্যয় নির্মিত হলো, 50 লক্ষ মুদ্রা ব্যয়, এটা নিচে আন্ডারলাইন করবে। কত হাজার শ্রমিক, 20,000, সেটা নিচে আন্ডারলাইন করবে। আর কত বছর লেগেছিল, 22 বছরের। আর 3 কোটি মুদ্রা, এটা নিচেও আন্ডারলাইন করবে। আর এই সে কি বলে, ঐতিহাসিক হ্যাবেল কি বলেছেন তাজমহলকে, ভ্যানেস দ্য মিলো, এটা নিচে আন্ডারলাইন করবে। ময়ূর সিংহাসন। সম্রাট শাহজাহানের শিল্পানুরাগের অপূর্ব নিদর্শন ছিল ময়ূর সিংহাসন। ইহা সৌন্দর্য, জ্ঞান ও ঐশ্বর্যের উজ্জ্বলতম নিদর্শন। ফরাসি শিল্পী বেদাদল খাঁর তত্ত্বাবধানে প্রায় 8 বছর সময়ে 8 কোটি মুদ্রা ব্যয়ে ও মণিমুক্তা খচিত সিংহাসনটি নির্মিত হয়েছিল। সিংহাসনের 4টি পায়া স্বর্ণ দ্বারা নির্মিত এবং 12টি মরকত মণির স্তম্ভের উপর এর চন্দ্রতাপ ছাদে উপস্থাপন করা হয়েছিল। এই ছাদের উপর দিকটা মেনা করা হয়েছিল এবং তার মধ্যে মণিমুক্তা বসানো হয়েছিল। এর ভিতরের দিকে চুনি পান্না দ্বারা মুড়িয়ে দেওয়া হয়েছিল। প্রত্যেক স্তম্ভের মাথায় মণিমাণিক্য খচিত একজোড়া ময়ূর মুখোমুখি বসানো হয়েছিল এবং প্রতি জোড়া ময়ূরের মাঝখানে মণিমাণিক্য খচিত একটি গাছ এমনভাবে স্থাপন করা হয়েছিল যেন ময়ূর দুটি ঠুকরিয়ে গাছের ফল খাচ্ছে। হীরা পান্না দ্বারা সুসজ্জিত 3টি সিঁড়ির সাহায্যে সিংহাসনে উঠার ব্যবস্থা ছিল। সিংহাসনটি লম্বায় 3.5 গজ এবং প্রস্থে 2.5 গজ এবং উচ্চতায় 5 গজ ছিল। 1739 খ্রিস্টাব্দে পারস্য সম্রাট নাদির শাহ ভারতবর্ষ অভিযানকালে এই মহামূল্যবান ময়ূর সিংহাসনটি পারস্যে নিয়ে যান লুট করে। বর্তমানে ইহা ইংল্যান্ডের রানী সিংহাসন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া বিখ্যাত হীরা কুহ-ই-নূর মীর জুমলা সম্রাটের উপহার দিয়েছিলেন। ইহা সম্রাটের মুকুটের শোভা বর্ধন করত। এখানে অপূর্ব নিদর্শন কি ছিল, ময়ূর সিংহাসন, এটা তৈরি করে কে, কার সময় তৈরি হয়, সম্রাট শাহজাহানের সময়। এটা নিচে আন্ডারলাইন করবে। এর শিল্পী যে তৈরি করেছিল তার নাম হচ্ছে কি, বেদাদল খাঁ। এটা কত বছর, 8 বছর লেগেছিল। কত কোটি টাকা ব্যয়ে, 8 কোটি। এগুলো নিচে আন্ডারলাইন করবে। এবং মণি মুক্তা, হীরা পান্না ইত্যাদি দ্বারা এটা মরকত দ্বারা তৈরি হয়েছিল, এটাই করবে। আর সিংহাসনে কটা ছিল, 4টা পায়া ছিল, কি দ্বারা নির্মিত, স্বর্ণ দ্বারা, এটা নিচে আন্ডারলাইন করবে। আর 12টি মরকত মণিস্তম্ভের উপর এবং চন্দ্রতাপ ছাদে উপস্থাপন করা হয়েছিল, এই লাইনটাও আন্ডারলাইন করবে। আর এমনভাবে স্থাপন করা হয়েছিল একটা গাছ যেন দুটা ময়ূর কি করছে, দুটি
ঠোঁট টিকে গাছের ফল খাচ্ছে, এটা আন্ডারলাইন করবে। এগুলো দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। আর হীরা পান্না সজ্জিত সিঁড়ি, কয়টা সিঁড়ি ছিল? ময়ূর সিংহাসনের ৩টি সিঁড়ি ছিল। সিংহাসনটা লম্বায় কত ছিল? ৩.৫ গজ, প্রস্থে কত? ২.৫ গজ, উচ্চতায় ৫ গজ। এর নিচে আন্ডারলাইন করবে। আর ১৭৩৯ খ্রিস্টাব্দে এই ময়ূর সিংহাসন কে নিয়ে যায়? পারস্য সম্রাট নাদির শাহ। এর নিচেও আন্ডারলাইন করবে। শাহজাহানাবাদ ১৬৩৯ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান রাজধানী আগ্রা হতে দিল্লিতে স্থানান্তরিত করে ১৬৪৮ খ্রিস্টাব্দে সাড়ম্বরে তা উদ্বোধন করেন। তার নামানুসারে এই শহরের নামকরণ করা হয় শাহজাহানাবাদ। ইহাই বর্তমানে নতুন দিল্লি, বর্তমান রাজধানী নয়া দিল্লি নামে পরিচিত। আকর্ষণীয় ও মনোমুগ্ধকর হর্ম্যরাজি নির্মাণ করে তিনি নতুন নগরীকে সুশোভিত করেন। কত খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান রাজধানী প্রতিষ্ঠা করলেন? ১৬৩৯ খ্রিস্টাব্দে। এর নিচে আন্ডারলাইন করবে। বর্তমানে এর নাম হচ্ছে কি? রাজধানী নয়া দিল্লি। এটা নিচেও আন্ডারলাইন করবে। মতি মসজিদ আগ্রার দুর্গের মধ্যে ইহা একটি অতীব সুন্দর মসজিদ। ইহা ৭ বছরে ১৬৪৫ থেকে ১৬৫৩ খ্রিস্টাব্দে ৩ লক্ষ মুদ্রা ব্যয়ে নির্মিত এক অনিন্দ্য সুন্দর মসজিদ। এর আয়তন ২৩৪ ফুট এবং প্রস্থ ১১৭ ফুট। তাহলে এই মতি মসজিদ নির্মিত হয়েছিল কবে? ৭ বছরে, ১৬৪৫ থেকে ৫৩। এর নিচে আন্ডারলাইন করবে। কত লক্ষ টাকা ব্যয়ে? ৩ লক্ষ টাকা ব্যয়ে এটা নির্মিত হয়েছিল। এর আয়তনের নিচে দাগ দিবে ২৩৪ ফুট এবং প্রস্থে ১১৭ ফুট। এর নিচে দাগ দিবে। লালকেল্লা নতুন রাজধানী দিল্লিতে নির্মিত লালকেল্লার অভ্যন্তরে দিওয়ানি আম, দিওয়ানি খাস এবং তাজমহল নামক প্রাসাদটি অবস্থিত। শাহজাহান নির্মিত যে কোনো প্রাসাদ অপেক্ষা দিওয়ানি খাস অধিকতর সৌন্দর্যমণ্ডিত ও কারুকার্য খচিত ছিল। সেখানে প্রবেশদ্বারে ফার্সি ভাষায় যে শ্লোকটি লেখা আছে তার বঙ্গানুবাদ এরূপ: স্বর্গ যদি ধরা মাঝে থাকে কোনখানে তা এইখানে, তা এইখানে এইখানে। তোমরা স্বর্গের উপরে ইনভার্টেড কমা দিয়ে এইখানে দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। তবে লালকেল্লাতে কি কি স্থাপিত হয়েছিল? তাজমহল, দিওয়ানি আম এবং দিওয়ানি খাস। দিল্লির জামে মসজিদ আগ্রা দুর্গের বাহিরে অবস্থিত দিল্লির জামে মসজিদ সম্রাটের জ্যেষ্ঠ কন্যা জাহানারা বেগম ৫ বছরের ৫ লক্ষ মুদ্রা ব্যয়ে নির্মাণ করেছিলেন। এছাড়াও আগ্রা দুর্গের অভ্যন্তরে নির্মিত সোম্মাম বুরুজ, খাসমহল, শীষমহল, ঝরকাকাহি আম ও খাস রংমহল, জুতমহল প্রভৃতিও তার স্থাপত্য অনুরাগের সাক্ষ্য গ্রহণ করে। এছাড়াও হাম্মামখানা, সরাইখানা, লাহোরে শালিমার বাগ, নহরি, বিহরি শর্তখাল খনন ইত্যাদি তার শিল্প অনুরাগের প্রকৃষ্ট উদাহরণ। এই যে কি কি তৈরি করেছিল এই লাইনটির নিচে আন্ডারলাইন করবে। ঐতিহাসিক হান্টার বলেন, শাহজাহানের তত্ত্বাবধানে মুঘল সাম্রাজ্য শক্তি ও জাঁকজমকে চরম শিখরে পৌঁছেছিল। অর্থাৎ এর উপরে ইনভার্টেড কমা দিয়ে চরম শিখরে পৌঁছেছিল, দাড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের কারণ ও ঘটনাবলী বিশ্লেষণ। ১৬৫৭ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা না করে সিংহাসন অধিকারের প্রশ্নে তার ৪ পুত্র অধীর হয়ে ওঠে এবং তাদের মধ্যে উত্তরাধিকার সংগ্রাম শুরু হয়ে যায়। এই উত্তরাধিকার সংগ্রাম মুঘল ইতিহাসে এক মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। উত্তরাধিকার শাহজাহানের পুত্রদের চারিত্রিক বৈশিষ্ট্য। সম্রাট শাহজাহানের ৪ পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র দারা শিকো, দ্বিতীয় পুত্র শাহ সুজা, তৃতীয় পুত্র আওরঙ্গজেব এবং চতুর্থ এবং কনিষ্ঠ পুত্র ছিল মুরাদ বক্স। ৪ ভাইয়ের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যক্তিগত যোগ্যতা ও সামর্থ্যের পার্থক্য ছিল। কন্যাদের মধ্যে জাহানারা ছিলেন বড় আর রোশনারা ছোট। এগুলো তোমরা আন্ডারলাইন করবে সব।
ছয় ভাই বোনের সবাই উত্তরাধিকার সংগ্রামে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। দারাশিকো সম্রাটের জ্যেষ্ঠ পুত্র দারাশিকো ছিলেন পাঞ্জাব ও দিল্লির শাসনকর্তা। তিনি পণ্ডিত, বিদ্বান, মার্জিত ও রুচিসম্পন্ন ছিলেন। ধর্মবিশ্বাসে তিনি ছিলেন প্রপিতামহ আকবরের মতো উদার এবং সর্বধর্ম সারগ্রাহী। তবে ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দাম্ভিক, স্পষ্টভাষী এবং উদ্ধত প্রকৃতির। ঐতিহাসিক স্ট্যানলি ল্যান্ডপুলের মতে, দারার মধ্যে একজন সুকবি বা উন্নত চিন্তার দার্শনিকের গুণাবলী থাকলেও ভারতবর্ষের শাসক হওয়ার গুণাবলী তার ছিল না। দারার উপরে ইনভার্টেড কমা দিবে, আর শাসক হওয়ার গুণাবলী তার ছিল না, দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। শাহ সুজা। শাহ সুজা ছিলেন বাংলার সুবাদার। তিনি ছিলেন সাহসী, সূক্ষ্ম, বুদ্ধিসম্পন্ন, কূটকৌশলী, সুনিপুণ যোদ্ধা। তার প্রখর রাজনীতি জ্ঞান ও প্রশাসনিক যোগ্যতা ছিল। ব্যক্তিজীবনে তিনি অমায়িক ও সদালাপী ছিলেন। তবে তিনি ছিলেন ইন্দ্রবিলাসী, আয়েশী, আর ধর্মবিশ্বাসে তিনি ছিলেন শিয়া মতাবলম্বী। আওরঙ্গজেব। সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে তৃতীয় পুত্র আওরঙ্গজেব ছিলেন সবচেয়ে যোগ্য। যুদ্ধবিদ্যা ও প্রশাসন পরিচালনায় তিনি সমান দক্ষ ছিলেন। তিনি প্রখর কূটনৈতিক জ্ঞানের অধিকারী ছিলেন। মুঘল পরিবারের উচ্চাকাঙ্ক্ষা ইন্দ্রপ্রয়ণ হেরেমের জীবনের অন্তরালে সম্রাট আওরঙ্গজেবের একটি সম্পূর্ণ ব্যতিক্রম চরিত্রের অধিকারী ছিলেন বলে ব্রিটিশ ঐতিহাসিক উইলিয়াম হান্টার উল্লেখ করেছেন। ধর্মীয় অনুশাসন প্রতিপালনে তিনি খুবই নিষ্ঠাবান ছিলেন। দাক্ষিণাত্য ছাড়াও গুজরাটে সুবাদার পদে তিনি দায়িত্ব পালন করেন। মুরাদ। সম্রাট শাহজাহানের কনিষ্ঠ এবং চতুর্থ পুত্র ছিলেন মুরাদ, গুজরাটের সুবাদার। তিনি সাহসী ও রণকৌশলী যোদ্ধা ছিলেন। সরল ও উদার হৃদয়ের অধিকারী হলেও প্রবল ইন্দ্রিয় আত্মশক্তির কারণে রাজনীতি ও প্রশাসন পরিচালনায় বিশেষ কৃতিত্ব দেখাতে পারেননি। উত্তরাধিকার দ্বন্দ্বের অন্যান্য কারণ সমূহ। এক, মুঘল সিংহাসন লাভে সুষ্ঠু উত্তরাধিকার নীতির ফলে অভাবী শাহজাহানের পুত্রদের দ্বন্দ্বের অন্যতম কারণ। কেননা বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান সকলেই দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে সিংহাসন লাভ করেছিলেন। দুই, সম্রাট শাহজাহান সম্পূর্ণ আরোগ্য লাভ করেও রাজদণ্ড নিজে না নিয়ে দারাকে দিয়ে শাসনকার্য করতে শুরু করেন। দুই, জ্যেষ্ঠপুত্র দারার প্রতি শাহজাহানের অন্ধ স্নেহ। সম্রাট দারার কথা মতো আওরঙ্গজেবের প্রতি দাক্ষিণাত্য তিক্ত ভাষায় চিঠি লিখতেন। তাকে দাক্ষিণাত্যের সুবেদারি পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। চার, ঐতিহাসিক লেনপুল ও হান্টারের মতে শাহজাহানের অসুস্থতার সুযোগে দারা সকল ক্ষমতা কুক্ষিগত করে ভ্রাতাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। দারা রাজধানীর সাথে বাংলা, গুজরাট ও দাক্ষিণাত্যে যোগাযোগ ও যাতায়াতের পথ বন্ধ করে দেন। তিন, তিনি কেন্দ্রের ভাইদের সম্পত্তি এবং আওরঙ্গজেবের ভকিলের বাসগৃহ বাজেয়াপ্ত করেন। চার, আওরঙ্গজেবের অধীনস্থ সকল যোগ্য সেনাপতিকে তারা রাজধানীতে ডেকে পাঠান। ছয়, পাঁচ, সর্বোপরি তারা এমনি গুজব ছড়ালো যে সম্রাট শাহজাহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কিন্তু আগ্রায় অবস্থানরত ভ্রাতা দ্বারা অন্যান্য ভ্রাতাদের নিকট তা গোপন করেন, এমনকি কেন্দ্রে আসা সকল পথ রুদ্ধ করেন। এটি ভাইদের মধ্যে দ্বন্দ্বের অন্যতম কারণ ছিল এবং সন্দেহ সৃষ্টির বিরাট অবকাশ তৈরি করে। এই সকল কারণে দারার বিরুদ্ধে আওরঙ্গজেব, সুজা ও মুরাদ মিলে ত্রিশক্তি জোট গঠন করে রেনা এবং রাজধানীর সকল খবর সংগোপনে অবহত হওয়ার জন্য বোন রোশনারাকে দায়িত্ব দেন। ঐতিহাসিক জেএন সরকার বলেন, দারাই ছিল সকল ঝামেলার মূল। ঘটনাবলী। মিথ্যা গুজবে কান দিয়ে 1658 খ্রিস্টাব্দে শাহ সুজা নিজেকে বাংলায় সম্রাট ঘোষণা করে আগ্রা অভিমুখে যাত্রা করলে পথিমধ্যে দারাপুত্র সুলাইমান মির্জা রাজা জয়সিংহের সাহায্যে বাহাদুরপুর নামক স্থানে শাহ সুজাকে শোচনীয়ভাবে পরাজিত করেন। ফলে তিনি বাংলায় প্রত্যাবর্তন করেন। মুরাদ নিজেও আহমদাবাদে সম্রাট বলে ঘোষণা করেন, কিন্তু সুচতুর আওরঙ্গজেব কোনো উপাধি গ্রহণ না করে ক্যান্ডির সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেন এবং কৌশলে মুরাদের সাথে একটি শান্তি চুক্তির স্বাক্ষর করেন। শর্ত অনুসারে এক, লুণ্ঠিত দ্রব্যের 1/3 মুরাদ এবং 2/3 আওরঙ্গজেব পাবেন। দুই,
সাম্রাজ্য অধিকারের পর পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর এবং সিন্ধু দেশে মুরাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে এবং তিনি ওই অঞ্চলের রাজা হবেন। বাকি অংশে আওরঙ্গজেব সম্রাট হবেন এই শর্তে উভয়ের সেনাবাহিনীর উজ্জয়িনীর নিকটবর্তী ধর্মাট নামক স্থানে পৌঁছলে শাহজাহানের আদেশে রাজা যশোবন্ত সিং ও কাসেম খান তাদের বাধা প্রদান করেন। ধর্মাটের বাহাদুরগড়ের যুদ্ধ ১৬৭৮ খ্রিস্টাব্দে বাহাদুরগড়ের যুদ্ধ অনুষ্ঠিত হয়। শাহজাদা শাহ সুজা নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করে রাজমহলে সিংহাসনে আরোহণ করে তিনি এক বিশাল বাহিনী সহ দিল্লি অভিমুখে যাত্রা করেন। সম্রাট শাহজাহান শাহ সুজাকে প্রতিহত করার জন্য দারা শিকোর পুত্র সুলাইমান শিকোকে প্রেরণ করেন। সুলাইমান শিকো অম্বরের রাজা জয়সিংহের সহযোগিতায় ১৬৫৮ খ্রিস্টাব্দে ২৪শে জানুয়ারি বারাণসীর নিকট বাহাদুরগড়ের যুদ্ধে শাহ সুজাকে শোচনীয়ভাবে পরাজিত করলে শাহ সুজা বাংলায় পলায়ন করেন। ধর্মাটের যুদ্ধ আওরঙ্গজেবের মুরাদের যৌথ বাহিনী দিল্লির পথে অগ্রসর হয়ে উজ্জয়িনীর কাছাকাছি ধর্মাটের শিবিরে স্থাপন করেন। সম্রাট শাহজাহান আওরঙ্গজেবের মুরাদের যৌথ বাহিনীকে মোকাবেলার জন্য যোধপুরের অধিপতি মহারাজা যশোবন্ত সিংকে নির্দেশ দেন। যশোবন্ত সিংকে সহযোগিতার জন্য কাসিম খানের নেতৃত্বে একটি রাজকীয় বাহিনী প্রেরণ করা হয়। ১৬৫৮ খ্রিস্টাব্দে ১৫ এপ্রিল ধর্মাটের উভয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে সম্রাটের রাজকীয় বাহিনীর শোচনীয়ভাবে পরাজয় ঘটে। যুদ্ধক্ষেত্র থেকে শত্রু সৈন্যের পরিত্যক্ত বিপুল রণসামগ্রী করায়ত্ত করে আওরঙ্গজেব তার শক্তি বৃদ্ধি করেন। যুদ্ধগুলোর প্রত্যেকটা যুদ্ধের সাল ভালো করে শিখবে আর যুদ্ধগুলোর নাম। সামুগড়ের যুদ্ধ ধর্মাটের যুদ্ধে রাজকীয় বাহিনীর শোচনীয় পরাজয়ে যুবরাজ দারা শিকো হতাশ ও ক্ষুব্ধ হন। পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য তিনি নিজে ১৬৫৮ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে প্রায় ৫০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী সহ আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। ধর্মাটের যুদ্ধে বিজয়ের ফলে উজ্জীবিত আওরঙ্গজেব একটি শক্তিশালী বাহিনী আগ্রার পথে গোয়ালিয়র হয়ে সামুগড়ে এসে পৌঁছান। ২৯শে মে দারা ও আওরঙ্গজেবের বাহিনী সামুগড়ে এক রক্তক্ষয়ী যুদ্ধে মুখোমুখি হয়। এই যুদ্ধে দারার পক্ষে তার কনিষ্ঠ পুত্র সিফির সিকো, মুঘল সেনাপতি খলিল উল্লাহ খান এবং রাম সিংহ বহু রাজপুত অংশ নেয়। কিন্তু দারার ভুল রণকৌশল, শূন্য সংগঠনের গলদ এবং সেনানায়কদের বিচক্ষণতার অভাব প্রভৃতির কারণে যুদ্ধে দারা পরাজিত হন। শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার সংগ্রামে সামুগড় যুদ্ধ ছিল চূড়ান্ত মীমাংসাত্মক ঘটনা। এই যুদ্ধে জয়লাভের ফলে আওরঙ্গজেবের মুঘল সিংহাসন লাভ নিশ্চিত হয়। আওরঙ্গজেবের ক্ষমতা গ্রহণ ও শাহজাহানকে কারারুদ্ধ সামুগড়ের যুদ্ধের পর ১৬৫৮ খ্রিস্টাব্দে জুন মাসে আওরঙ্গজেব জয়গর্বে আগ্রায় উপনীত হয়। আওরঙ্গজেব আগ্রা দখল করে পিতা সম্রাট শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করেন। পিতার সাথে বোন জাহানারাকেও আগ্রা দুর্গে বন্দী করে রাখা হয়। এখানে নিয়ন্ত্রিত জীবনযাপনে তাদের বাধ্য করা হয়। অতঃপর আওরঙ্গজেব সিংহাসন দখল করেন। এবার আওরঙ্গজেব আগ্রা থেকে দিল্লিতে রওনা হন। ১৬৫৮ খ্রিস্টাব্দের ২১শে জুলাই দিল্লিতে পৌঁছে আওরঙ্গজেব নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন এবং আলমগীর উপাধি ধারণ করে রাজমুকুট গ্রহণ করেন। এই লাইনটা আন্ডারলাইন করবে। মুরাদের বন্দী ও মৃত্যুদণ্ড দেওয়া আওরঙ্গজেব এসব পদক্ষেপে শাহজাহান মুরাদ ক্ষুব্ধ হন। মুরাদ আওরঙ্গজেবের বিরুদ্ধে সৈন্য সংগঠিত করার চেষ্টা করলে কুশলী আওরঙ্গজেব মাথুরার কাছে তার শিবিরে মুরাদকে নৈশভোজে আমন্ত্রণ করেন। নৈশভোজে যোগদান করতে এলে তাকে বন্দী এবং পরবর্তী সময়ে গুজরাটের দিওয়াল আলী নকিকে হত্যার অভিযোগে বিচারের নামে এক প্রহসন করে ১৬৬১ খ্রিস্টাব্দে ৪ঠা ডিসেম্বর মুরাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই যে কত খ্রিস্টাব্দে মৃত্যুদণ্ড ১৬৬১ খ্রিস্টাব্দে ৪ঠা নভেম্বর মুরাদের এটা আন্ডারলাইন করবে। শাহ সুজার প্রতিদ্বন্দ্বিতার অবসান আওরঙ্গজেবের আধিপত্য অস্বীকার না করে সামুগড়ে যুদ্ধের পর তিনিও সিংহাসন লাভের জন্য সচেষ্ট হন। আওরঙ্গজেব মীর জুমলার নেতৃত্বে তার বিরুদ্ধে অভিযান প্রেরণ করে ১৬৫৯ খ্রিস্টাব্দের ৫ই জানুয়ারি এলাহাবাদের কাছে খাওজার যুদ্ধে শাহজুদাকে পরাজিত করলে তিনি বাংলায় পালিয়ে যান। দারার চূড়ান্ত পরাজয় আওরঙ্গজেব আগ্রা থেকে দিল্লিতে এসে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করায়